আপনি ধরেন আপনি হচ্ছে আপনার রিসার্চ গ্রান্টের জন্য অ্যাপ্লাই করবেন। তো ডেফিনেটলি আপনার একটা অ্যাফিলিয়েশন বা একটা প্ল্যাটফর্ম যদি থাকে, তাহলে আপনার গ্রান্ট প্রাপ্তির জন্য একটা ভালো একটা এটা একটা স্ট্রেংথ হিসেবে কাজ করবে। কারণ অ্যাফিলিয়েশন ছাড়া নর্মালি গ্রান্ট পাওয়া যায় না, বা এটা এটা ভালো ইয়ে হয় না। কারণ যখন আপনি একটা প্রোটোকল লিখবেন, সেখানে আপনি কোথা থেকে কাজ করতেছেন, আপনার পরিচয়, ইভেন আপনার সেই সক্ষমতা আছে কিনা, এই জিনিসটাও উল্লেখ করতে হয়। এবং এইটা ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আপনার একটা অ্যাফিলিয়েশন থাকতে হবে, অথবা আপনাকে একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। সেটা হতে পারে কোনো ফার্ম, বা কোনো হচ্ছে কনসালটেন্সি ফার্ম, বা কোনো ইনস্টিটিউশন, বা কোনো একটা প্রতিষ্ঠান থাকতে পারে, একটা ভ্যালিড প্রতিষ্ঠান থাকতে হবে আর কি। আর স্টুডেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি সে তিনি স্টুডেন্ট হিসেবে পরিচয় দিবেন নিজেকে, এবং অ্যাফিলিয়েশনে ওই ইউনিভার্সিটি বা ওই ইনস্টিটিউশনকে উনি অ্যাফিলিয়েট করবেন আর কি। তো ফার্স্ট হচ্ছে, হ্যালো, শুনতে পাচ্ছি কি? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট হচ্ছে এই রিসার্চ গ্রান্ট গুলা কিভাবে আমি সার্চ করব, কিভাবে পাবো আর আসলে এই সার্কুলার গুলা। তো এটার ক্ষেত্রে আহ, আপনি যেই ফিল্ডে রিসার্চ করতে চান, সেই ফিল্ডের কারা ডোনার, কারা গ্রান্ট দিয়ে থাকেন, এই জন্য এটা আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। তো এটা কিভাবে করতে পারেন? গুগলও সার্চ দিতে পারেন টপিক ধরে, কিওয়ার্ডস ধরে। দেন হচ্ছে রিসার্চ গেট, দেন হচ্ছে ইউএস এর গ্রান্ট গভ, তারপরে হচ্ছে বাংলাদেশি কিছু আছে যেমন বিসিসিপি, বিভিন্ন মিনিস্ট্রির ওয়েবসাইট, তারপরে বিভিন্ন পত্র পত্রিকাতে এই সার্চ ইয়াগুলা মানে সার্কুলার গুলা দেয়া থাকে আর কি। তো আপনি যে ফিল্ডে রিসার্চ করেন, তো আপনার ফিল্ড অনুযায়ী নর্মালি আপনি কি করতে পারেন, যে কারা কারা পসিবল গ্রান্ট দিয়ে থাকেন আর কি, সেগুলোকে আপনি লিস্ট করতে পারেন। যেমন আমরা ইউনিভার্সিটিতে, বাইরে ইউনিভার্সিটি মাস্টার্স পিএইচডির সময় আমরা ইউনিভার্সিটির তালিকা করে থাকি। তো এরকম আপনি পসিবল যেসব জায়গাগুলোতে আপনার গ্রান্ট প্রাপ্তির সম্ভাবনা আছে, আপনার ফিল্ডের সাথে ম্যাচ করে, সেসব জায়গাগুলো আপনি লিস্ট করে রাখতে পারেন, যে তারা সার্কুলার দিলে আমি হচ্ছে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন আর কি। তারপরে ইনস্টিটিউশনাল অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে, যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইনস্টিটিউশন প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে রিসার্চ গ্রান্টের জন্য সার্কুলার দিয়ে থাকে, তারা প্রোটোকল আহ্বান করে থাকেন আর কি। তো সেই ক্ষেত্রেও আপনি হচ্ছে সেখানে তাদের যথাযথ মাধ্যমে, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি সেখানে আবেদন করতে পারেন আর কি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ডিরেক্টরিজ বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তারাও সরাসরি এবং মানে ডিরেক্ট ইনডিরেক্টলি রিসার্চ গ্রান্ট দিয়ে থাকে আর কি। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, যেমন বিশেষ করে ফার্মাসিউটিক্যাল যেসব কোম্পানিগুলা, তারা কিন্তু বিভিন্ন রিসার্চ, যদি আপনার একটা ইনোভেটিভ রিসার্চ হয় যেটা কিনা তাদের মার্কেটিং এর সাথে তাদের কোম্পানির জন্য প্রফিটেবল হবে, সেক্ষেত্রে কিন্তু ওনারা গ্রান্ট দিয়ে থাকেন আর কি। তো ফার্স্ট হচ্ছে যেটা বলেছিলাম, আপনার রিসার্চ ফোকাসকে অ্যালাইন করে এই ধরনের ফান্ডিং এজেন্সিকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে প্রোটোকল লিখে যথাযথ মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার গ্রান্ট প্রাপ্তির চান্সটা বেশি থাকবে আর কি। দেন হচ্ছে প্রোটোকল কিভাবে একটা লিখবো, একটা প্রোটোকল ক্রাফটিংটা কিভাবে করব আর কি। অনেকে আমরা জানি না যে গ্রান্ট গ্রান্টের জন্য অ্যাপ্লাই করব, রিসার্চ গ্রান্টে, বাট আমার প্রোটোকলটা আমি কিভাবে লিখবো, বা অনেকেই বলে প্রপোজাল। হ্যাঁ, প্রপোজাল দুইটাই সিমিলার টার্মস। প্রপোজাল হচ্ছে বা প্রোটোকল হচ্ছে আমি যে কাজটা করতে চাচ্ছি, যে রিসার্চটা করতে চাচ্ছি, সেইটার ফুল প্ল্যানটা আগে করে ফেলা আর কি। আর প্রপোজাল এবং প্রোটোকলের একটু পার্থক্য আছে। সেটা হলো, প্রপোজাল স্টুডেন্ট লেভেলে বেসিকলি হয়, প্রপোজাল অনেক ডিটেইল হয় না, বাট প্রোটোকলে আমার ইনস্টিটিউশনাল অ্যাবিলিটি বা আমি কাজটা করার সক্ষমতা, এই ইস্যুগুলাও ডিটেইল লিখতে হয় আর কি। তো ডেফিনেটলি
একটা রিসার্চ প্রোটোকল বা রিসার্চ প্রপোজাল যখন আমি লিখবো কোন একটা বিষয়ে, ফর এক্সাম্পল আহ, আমি একটা রিসার্চ করতে যাচ্ছি যে বাংলাদেশ যারা স্মোকিং এর সাথে লাং ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা। ফর এক্সাম্পল আমি যদি পাবলিক হেলথের কথা বলি, যে যারা, আমি জানতে চাচ্ছি যে যারা স্মোক করে তাদের লাং ক্যান্সার হওয়ার চান্স বেশি কিনা। তো এটার জন্য কি হবে, আমার একটা হাইপোথিসিস থাকবে, এবং আমি যে কাজটা করতে যাব, ফার্স্ট আমার প্রোটোকলে সেটা একটা কনসাইজ এবং ক্লিয়ার একটা টাইটেল দিতে হবে, আর একটা শিরোনাম থাকবে আমার প্রোটোকলের। আমি যে কাজটা করব, যে রিসার্চটা করব, সেই রিসার্চের একটা শিরোনাম দিব আর কি। দেন হচ্ছে মানে আমি এখন বলতে চাচ্ছি একটা স্ট্রং প্রোটোকল বা প্রপোজালের কি কি বেসিক কম্পোনেন্ট কি কি সেগুলো আর কি ডিসকাস করছি। দেন হচ্ছে আমি যে কাজটা করব তার ব্যাকগ্রাউন্ড থেকে পুরা আমার টাইমলাইন পর্যন্ত সেটা একটা সামারি দিতে হবে আর কি, যেটাকে আমি বলতেছি অ্যাবস্ট্রাক্ট আর কি। তো অ্যাবস্ট্রাক্টের মধ্যে সামারি, অবজেক্টিভ থাকবে, মেথডস থাকবে, এবং এক্সপেক্টেড কি আউটকাম আমি পাবো সেইগুলা নিয়ে করতে হবে, মানে ডিসকাস করা থাকে আর কি। দেন আমার প্রবলেমটা স্টেট করতে হবে ইন্ট্রোডাকশনে বা ব্যাকগ্রাউন্ডে, এবং এটা কেন ইম্পর্টেন্ট। আমি আমার রিসার্চ প্রোটোকল বা কোনো গ্রান্টের জন্য আবেদন করব, এটা অনেকটা প্রোটোকলটা হতে হয় কনভিনসিং ওয়েতে হতে হয় আর কি। আমি আমি আমার ডোনারকে বলতেছি, যারা গ্রান্ট দিবেন, তাকে আমি কনভিন্স করতে হবে আমার প্রোটোকলের মাধ্যমে। তো ডেফিনেটলি আমি যে রিসার্চটা করতে চাচ্ছি সেটা কেন ইম্পর্টেন্ট সেটা আমার প্রোটোকলে ফোকাস করতে হবে আর কি, মেনশন করতে হবে যে স্টাডিটা কেন ইম্পর্টেন্ট, এটা সিগনিফিকেন্স কি, এটা আমাকে ব্যাকগ্রাউন্ড পার্টে এটা উল্লেখ করতে হয় আর কি। দেন আমার অবজেক্টিভ থাকতে হবে, আমি কি করতে চাচ্ছি সেটা অবজেক্টিভ থাকতে হবে, এবং হাইপোথিসিস থাকতে হবে। অনেক ক্ষেত্রে হাইপোথিসিস নাও থাকতে পারে, বাট ডেফিনেটলি আমার একটা ওয়েল ডিফাইন্ড গোল থাকতে হবে আর কি, আমি কি করতে চাচ্ছি আর কি, আমার উদ্দেশ্যটা কি এই রিসার্চের। দেন হচ্ছে আমার ডিটেইলড একটা ম্যাথোডোলজি থাকতে হবে আর কি, আমি এই কাজটা কিভাবে করব, আমার এই রিসার্চের টাইপটা কি হবে। হ্যাঁ, তারপরে আমি কাদের উপরে করব, আমার এই রিসার্চে কোনো পার্টিসিপেন্ট আছে কিনা। তারপরে হচ্ছে এই রিসার্চের কি কি টুলস ইউজ করব আমি এই রিসার্চটা করতে, কি কি টুলস এবং টেকনিক অ্যাপ্লাই করব, তারপরে কিভাবে করব, কাদের দিয়ে করব, পুরা পুরা এই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত যত ম্যাথোডোলজিক্যাল ইস্যুজ আছে সব হচ্ছে ম্যাথোডোলজি সেকশনে আমাকে মেনশন করতে হয় আর কি। দেন হচ্ছে আমাদের একটা রিয়েলিস্টিক বাজেট থাকবে, একটা প্রপোজড বাজেট। আপনি যখন গ্রান্ট অ্যাপ্লাই করবেন, দেখবেন বিভিন্ন সার্কুলারে উল্লেখ করে দেয় যে ম্যাক্সিমাম এত টাকার গ্রান্ট, এত টাকার আপনি বাজেট দিতে পারেন। তো আপনি হয়তো বা কোনো কোনো রিসার্চে আবার বাজেট উল্লেখ নাও থাকতে পারে। তো আপনি আপনার কাজটা কমপ্লিট করতে, আপনার রিসার্চটা কমপ্লিট করতে আপনার যে বাজেট দরকার হবে, রিয়েলি যে পরিমাণ অর্থ আপনার এটার জন্য দরকার হবে, সেটার জন্য আপনি বাজেট ব্রেকআপ আপনাকে একটা সাথে জমা দিতে হবে আর কি। যে আপনার পুরা প্রোটোকল ডেভেলপমেন্ট থেকে শুরু করে পুরা রিসার্চের কমপ্লিশনের পরে ফাইন্ডিং ডিসেমিনেশন পর্যন্ত যা যা কস্ট আছে, ডিরেক্ট ইনডিরেক্ট যত কস্ট আছে, সব কস্টের একটা রিয়েলিস্টিক বাজেট আপনাকে দিতে হবে আর কি, যেটা কিনা জাস্টিফাইড হবে। আপনার এই বাজেটটা যতটা জাস্টিফাইড হবে এবং প্রোটোকলের সিগনিফিকেন্সি যত ভালো হবে, তত আপনার চান্স বেশি হবে আপনার রিসার্চ গ্রান্ট প্রাপ্তির ক্ষেত্রে আর কি। তারপর হচ্ছে আপনার যে প্রজেক্ট বা যে স্টাডিটা রিসার্চটা করতে চাচ্ছেন, সেটা একটা টাইম লাইন থাকতে হবে, জ্ঞান চার্ট থাকতে হবে আর কি, যে আপনি এই কাজটা কত থেকে কোন মাস থেকে শুরু করতে চান এবং কোন মাসের মধ্যে শেষ করতে চান আর কি। এই একটা জ্ঞান চার্ট থাকতে হবে, যেটাকে আমি টাইম লাইন বলছি আর কি। দেন হচ্ছে এক্সপেক্টেড আউটকাম দিতে হবে আর কি, মানে আপনি এই রিসার্চ, আপনার এই স্টাডিতে পসিবল কি কি আউটকাম আপনি পেতে পারেন আর কি, এবং এটার ইম্প্যাক্টটা কি হবে সোসাইটিতে, এটার কি মানে আসলে রিয়েল এটার সিগনিফিকেন্সটা কি, ইম্পর্টেন্সটা কি, সেটা এর সাথে রিলেভেন্ট এটা অ্যাড করতে হবে আপনাকে আর কি। তারপর হচ্ছে তো রিসার্চ গ্রান্ট প্রাপ্তির ক্ষেত্রে
স্টুডেন্টের ক্ষেত্রে কিছু কিছু সার্কুলারে দেখা যায় কিছু কিছু গ্রান্ট ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করা যায়, বিশেষ করে স্টুডেন্ট ক্যাটাগরির যে গ্রান্ট গুলা থাকে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটি দিয়ে থাকে, মিনিস্ট্রি দিয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রি দেয়, শিক্ষা মন্ত্রণালয় দিয়ে থাকে, তারপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিয়ে থাকে, তারপরে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি দিয়ে থাকে রিসার্চ গার্ড। এগুলা সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে আপনি গ্রান্ট গুলা নিতে পারেন। আবার আপনার যদি এক্সপেরিয়েন্স থেকে থাকে এবং আপনি যদি কোলাবোরেটিভলি দিতে পারেন, সেটাও কিন্তু দেয়া যায়। যেমন আপনার 2-3 জন মিলে একটা রিসার্চ প্রোটোকল লিখে আপনি অ্যাপ্লাই করলেন আর কি, সেটাও করা যায়। আর পার্টনারশিপে, ইনস্টিটিউশনাল পার্টনারশিপে আপনি করতে পারেন। ফর এক্সাম্পল, কোন একটা ডেভেলপমেন্ট ফার্মের সাথে আপনি বা কোন একটা ডিপার্টমেন্টের, ইউনিভার্সিটি কোন একটা ডিপার্টমেন্টের সাথে আপনি কোলাবোরেটিভলি রিসার্চ করতে পারেন এবং কোলাবোরেটিভলি আপনি প্রোটোকল রেডি করে সেটা সাবমিট করতে পারেন আর কি। তো কোলাবোরেশনটা রিসার্চে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ রিসার্চ একা একা আসলে হয় না। স্টুডেন্ট ক্যাটাগরিতে যে রিসার্চ গুলো হয় সেগুলোর একা একা মানে অনেক সময় সিঙ্গেল হিসেবে গ্রান্ট পাওয়া যায়, বাট সেটা অ্যামাউন্টটা খুব কম থাকে। বাট ডেফিনেটলি আপনার প্রফেশনাল ক্যাটাগরিতে যদি রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ার কিন্তু একা হলে হবে না আর কি। আপনার রিসার্চ একটা টিম থাকতে হবে, যে টিমটা হবে ডাইভার্স টিম আর কি। ঠিক আছে? যেমন হচ্ছে একটা নর্মাল রিসার্চ টিমে কি থাকে, ডেফিনেটলি যে ফিল্ডে আপনি রিসার্চ করবেন সেই ফিল্ডের একজন এক্সপার্ট থাকতে হবে, যিনি কিনা পিআই, কো পিআই, সিআই, একজন বা একাধিক এক্সপার্ট থাকবেন। তারপর হচ্ছে আপনার অধিকাংশ রিসার্চ টিমে কমন আপনাকে স্ট্যাটিস্টিশিয়ান থাকতে হবে, যেটা কিনা আপনার স্টাডির টিমের স্ট্রেংথকে বাড়িয়ে দেবে। মানে আপনার এটাকে একটা বড় প্লাস পয়েন্ট হিসেবে নিবে যে আপনার টিমে একজন স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে। আর ডেফিনেটলি যেটা বললাম, যে আপনি যে প্রোটোকলটা রেডি করবেন যে ইস্যুতে, যেমন এখন কিন্তু সারা দেশের বিভিন্ন মিনিস্ট্রিতে সার্কুলার চলমান আছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো এই জায়গাগুলোতে ডেফিনেটলি যিনি টিম লিডার হবেন বা যিনি আমি রিসার্চের ভাষায় বলে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বা পিআই, পিআই কে হতে হবে ওই ফিল্ডের এক্সপার্ট পারসন আর কি। সবাইকে হতে হবে না, একটা টিমে যেমন পিআই থাকে, কো পিআই থাকে, তারপরে সিআই, কো ইনভেস্টিগেটর, তার মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং কো ইনভেস্টিগেটর। তো এই টিমে যারা থাকবেন, তা ডেফিনেটলি একটা ডাইভার্স টিম হইলে ভালো হয়, যাতে বিভিন্ন ভিন্ন ভিন্ন ফিল্ডের, যেমন হচ্ছে এখানে স্ট্যাটিস্টিশিয়ান থাকতে পারে বা রিলেটেড ফিল্ডের পার্সন থাকতে পারে, এরকম আর কি। মাল্টিডিসিপ্লিনারি টিম ফর্মটা ইম্পর্টেন্ট আর কি, যেটা বললাম আর কি। এবং যে ডেফিনেটলি রিসার্চ গ্রান্ট পাওয়া একটা খুবই কম্পিটিশনের একটা, এই জায়গাটা খুব কম্পিটিশনের একটা জায়গা। কারণ আপনি যখন রিসার্চ গ্রান্টের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার সাথে আরো একাধিক কম্পিটিটর কিন্তু আপনার আছে। তো দেখা যায় যে বাজেটের তুলনায় কিন্তু কম্পিটিটরের সংখ্যাই বেশি হয়। তো সেক্ষেত্রে আপনার টিমটা যদি মাল্টিডিসিপ্লিনারি হয়ে থাকে, আহ, যেভাবে যেটা আগে বললাম, তাহলে আপনার প্রোটোকলটার জন্য আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হবে এবং গ্রান্ট প্রাপ্তির চান্সটা বেড়ে যাবে আর কি। তারপরে হচ্ছে ইনস্টিটিউশনাল সাপোর্ট যদি আহ, থেকে থাকে এবং রিলেটেড ফিল্ডের, যদি আপনার যেটা বলেছিলাম আগে যে রিলেটেড ফিল্ডের এক্সপার্ট এবং রিলেটেড যদি আপনার কাজের এক্সপেরিয়েন্স যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রেও আপনার রিসার্চ গ্রান্ট প্রাপ্তি কিন্তু সহজ হবে আর কি। আচ্ছা, দেন হচ্ছে নেভিগেটিং অ্যাপ্লিকেশন প্রসেস। এটা বেসিক্যালি আপনি রিসার্চ প্রোটোকল লিখে ফেলেছেন, তো প্রোটোকল লেখার পরে ডেফিনেটলি এক্সপার্ট দ্বারা এটা রিভিউ করাতে হবে সাবমিশনের আগে, যে এখানে কোনো এরর আছে কিনা বা কোনো কিছু গ্যাপ আছে কিনা। দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করলেন, করার পরে এটাকে আপনাকে ফলো আপে রাখতে হবে আর কি। ওরা কখন আপনাকে নেক্সট স্ক্রুটিনি করার পরে আপনাকে কল করতেছেন, এই জিনিসগুলো আপনাকে আহ, খেয়াল রাখতে হবে। তারপরে সাবমিশন রিকোয়ারমেন্ট গুলা কি, সেগুলা লিস্ট করে করে আপনাকে সেই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে হবে এবং ডেডলাইন সম্পর্কে কেয়ারফুল থাকতে হবে আর কি।
তারপরে স্পেসিফিক যে ফান্ডিং বডিজ গুলো আছে তাদের হচ্ছে এই প্রপোজালের ব্যাপারে একটু খোঁজ খবর আগে থেকে যদি একটু খোঁজ খবর নেওয়া থাকে সেক্ষেত্রে ভালো হয়। আরেকটা যেটা বললাম প্রুফ রিডিং করাটা ইম্পর্টেন্ট আর কি, এবং পিয়ার ফিডব্যাক। একটা প্রোটোকল আপনি লিখে ফেলেছেন, দেন হচ্ছে আপনি এটাকে প্রুফ রিডিং এর জন্য গ্রুপে আপনি একটা মানে পিয়ার ফিডব্যাক এটার জন্য নিলেন কার কোথা থেকে। তো এটা এটা করলে আপনার জন্য মানে প্রোটোকলের স্ট্রেংথটা বেড়ে যাবে আর কি, কোয়ালিটিটা বেড়ে যাবে। তো প্রোটোকল আপনি রেডি করছেন, গ্রান্টের জন্য অ্যাপ্লাই করছেন, তারপরেও দেখা যায় অনেক সময় গ্রান্ট পেলেন না। তো সেক্ষেত্রে ডেফিনেটলি হতাশ হওয়া যাবে না, কারণ নর্মালি দেখা যায় এটাই সত্য যে ধরেন গ্রান্ট যদি থাকে 50 লক্ষ টাকার, তো সেখানে অ্যাপ্লাই যারা করে তাদের সব মানে বাজেটের সংখ্যা হয়ে যায় 10 কোটি টাকা এরকম। তো ডেফিনেটলি এটা খুবই কম্পিটিটিভ একটা ফিল্ড। তো আপনাকে এটা ধৈর্যহারা হলে হবে না। তো এটার জন্য যে যেটা আপনি করতে পারেন যে চান্স যে বেড়ে যাবে আপনার রিসার্চ গ্রান্ট প্রাপ্তির ক্ষেত্রে, যদি ধরেন প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে, তো সেটা ডেফিনেটলি আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে গ্রান্ট না প্রাপ্তির জন্য যে মেজর কারণগুলা থাকে, যে চ্যালেঞ্জগুলা থাকে, যেটা হচ্ছে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স না থাকা, তারপরে হচ্ছে লিমিটেড অ্যাক্সেস অফ ফান্ডিং অপরচুনিটিস ইন লো রিসোর্স সেটিং, যেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় আমি একটু আগেই বললাম আর কি, যে পর্যাপ্ত ফান্ড থাকে না। সেক্ষেত্রে দেখা যায় ভালো প্রোটোকল হইলেও ওরা রিসার্চ গ্রান্ট দিতে পারে না আর কি। তারপরে হচ্ছে ডেফিনেটলি রিজেকশন একটা কমন ইস্যু আর কি। তো সেটা ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। রিজেকশন হইলে দেন রিভিউ করতে হবে যে আসলে কি কারণে আমি রিজেক্ট হলাম, কি আমার এখানে কি প্রবলেমটা ছিল। তো এটা মানে এটা রিভিউ করে দেন সেটা ওভারকাম করে আমি অন্য কোথাও রিসাবমিট করতে পারি একটা প্রোটোকল। ডেফিনেটলি একটা প্রোটোকল কিন্তু এক জায়গায় আপনি রিজেক্ট হয়েছেন, সেই প্রোটোকলটা অন্য জায়গায় আপনি সাবমিট করতে পারেন, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে ধরেন আপনি একটা রিসার্চ গ্রান্ট পেয়ে গেছেন, তো এটা ম্যানেজ করবেন কিভাবে। তো ম্যানেজিংটা খুবই ইম্পর্টেন্ট আসলে। সেটা হচ্ছে এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফান্ড ফর প্রপোজড অ্যাক্টিভিটিস। আপনার প্রস্তাবিত যে অ্যাক্টিভিটিস গুলা থাকে সেই অ্যাক্টিভিটিস অনুযায়ী আপনার গ্রান্টটা এফিশিয়েন্ট ইউটিলাইজ যেন আপনি করতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার যারা ডোনার এজেন্সি যে আপনাকে গ্রান্টটা দিয়েছেন সে আপনাকে দেখবে যে আপনার প্রোটোকল অনুযায়ী আপনি ঠিকঠাক মতো খরচটা করেছেন কিনা। হ্যাঁ, অনেক সময় এর ভিতরে ইন্টারচেঞ্জ হতে মানে গ্রান্ট একটা ইস্যুর গ্রান্ট অন্য একটা ফিল্ডে আপনি খরচ করতে পারেন ডেফিনেটলি, বাট আপনার সেক্ষেত্রে ইউজটা যেন এফিশিয়েন্ট হয় আর কি। নেক্সট হচ্ছে ট্রান্সপারেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। ফান্ড ডেফিনেটলি রিসার্চ গ্রান্ট যখন আপনি আপনার রিসার্চে খরচ করবেন সেখানে ট্রান্সপারেন্সিটা এবং অ্যাকাউন্টেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট আর কি। এই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি। এবং সবকিছুর ভাউচার রাখা, প্রুফ রাখা আর কি, যে আপনি এখানে এখানে খরচ করেছেন সেটার একটা প্রুফ রাখা ইম্পর্টেন্ট আর কি। কারণ এই জিনিসটা পরবর্তীতে আপনার কাজে দেয়। যেমন ফর এক্সাম্পল আপনি একটা ইন্টারন্যাশনাল গ্রান্টের জন্য কাজ করেছেন, যেখানে যদি তাদের এক্সপিরিয়েন্স যদি আপনার প্রতি খারাপ হয়, সেক্ষেত্রে নেক্সট ওরা আপনাকে গ্রান্ট সহজে দিতে চাইবে না আর কি। তো এটা একটা ব্যাপার আর কি। তারপরে হচ্ছে টাইমলি প্রোগ্রেসটা এবং ফাইনাল রিপোর্ট টু ফান্ডার্স, এটা দিতে হয় আর কি। মানে অনেক সময় দেখা যায় যে আপনার প্রজেক্টটা ছিল 1 বছরের, কিন্তু আপনি টাইমলি কাজটা করতে পারছেন না, সেটাও ডেফিনেটলি আপনার জন্য একটা উইক পয়েন্ট আর কি। তো ঠিক সময়ে কাজটা কমপ্লিট করা এটা একটা ইম্পর্টেন্ট, এবং ফাইনালি তাদেরকে একটা রিপোর্ট দিতে হয় যে রিপোর্টটাতে ওরা সন্তুষ্ট হবে আর কি। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর কি। নেক্সট হচ্ছে পসিবল রিসার্চ গ্রান্টের সোর্স গুলা কি কি। এখানে আমি দুইটা ভাগ করেছি, একটা হচ্ছে ন্যাশনাল বা বাংলাদেশি রিসার্চ গ্রান্ট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিসার্চ গ্রান্টের সোর্স গুলা আর কি। তো এটার জন্য ডেফিনেটলি আপনাকে সার্চ করতে হবে। যেমন আমি যেটা করি,
আমি হচ্ছে পসিবল যে আমার ফিল্ডের যারা ফান্ড দেয়, আমার পাবলিক হেলথ এবং ডেভেলপমেন্ট এই ফিল্ডের যে গ্রান্ট গুলা যারা দিয়ে থাকে, আমি তাদেরকে লিস্ট করা থাকে। আমি তাদের অধিকাংশ জায়গায় জানি যে অমুক প্রতিষ্ঠান এই সময়ে এই রিসার্চ গ্রান্ট দিয়ে থাকে। তো এটাও আপনি আপনি যদি লিস্ট করে থাকেন বা এটা যদি আপনার জানা থাকে, তো আপনার জন্য এটা ম্যানেজ করা সহজ হবে আর কি। কারণ প্রোটোকল লিখতে গেলে একটু সময় লাগে। ঠিক আছে, তো এই আর কি। আর এই সোর্স গুলা যেমন হচ্ছে যে বলেছিলাম যে গভর্নমেন্ট এবং ইনস্টিটিউশনাল যেসব ইয়ে গ্রান্ট সার্কুলার আছে, এগুলার এগেনস্টে আপনার গ্রান্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেমন গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি আছে, এখনো কিন্তু এই সময় কিন্তু গ্রান্ট সার্কুলারের সময় বিভিন্ন মিনিস্ট্রি এই সময়টা কিন্তু রিসার্চ গ্রান্ট দিয়ে দিয়ে থাকে আর কি। তারপর বিভিন্ন এনজিওস আছে, ইন্ডাস্ট্রি আছে, এরাও কিন্তু রিসার্চ গ্রান্ট বাংলাদেশে দিয়ে থাকে আর কি। তারপরে অনেক অটোনমাস অনেক বডি আছে যারাও রিসার্চ গ্রান্ট দেয়, যেমন বিএমআরসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এরাও কিন্তু রিসার্চ গ্রান্ট স্টুডেন্টদের জন্য বা প্রফেশনাল বোথ ক্যাটাগরিতে রিসার্চ গ্রান্ট দিয়ে থাকেন আর কি। তারপরে ইন্টারন্যাশনাল, বাংলাদেশেও ইন্টারন্যাশনাল কিছু আহ, প্রতিষ্ঠান আছে, তারাও রিসার্চ গ্রান্ট দিয়ে থাকেন আর কি। যেমন ইন্টারন্যাশনাল ডব্লিউএইচও, গ্লোবাল ফান্ড সহ আরো ইউনিসেফ, ইউএসএইড, এরা বেসিকলি হেলথ রিলেটেড দেয়। তারপরে বড় বড় যে প্রকল্পগুলো হয় যেমন এডিবি, তারপরে হচ্ছে জাইকা, এই জিনিস এরাও কিন্তু বড় বড় বা বিভিন্ন মিনিস্ট্রি এম্বাসি গুলা, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কান্ট্রির যেসব এম্বাসি আছে, এরাও কিন্তু স্টুডেন্ট এবং প্রফেশনাল ক্যাটাগরিতে রিসার্চ গ্রান্ট দিয়ে দিয়ে থাকে আর কি। এবং এগুলাতে একটু খোঁজ রাখতে হয়, সার্কুলার দেয় নির্দিষ্ট টাইমে, প্রপোজাল আহ্বান করে। তো তখন আপনারা ওদের চাহিদা অনুযায়ী আপনি প্রোটোকল সাবমিট করতে পারেন আর কি। এই হচ্ছে ইস্যুটা। নেক্সট আমাদের এখান থেকে তাহলে কিছু টেক হোম মেসেজ আছে। যেমন ডেফিনেটলি আপনাকে রাইট অপরচুনিটিসটা আইডেন্টিফাই করতে হবে। আপনি রিসার্চ গ্রান্ট অ্যাপ্লাই করছেন যেটা কিনা আসলে আপনার যে ফিল্ডে আপনার জন্য উপযুক্ত না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সটা কমে যাবে আর কি। আপনি যে ফিল্ডে কাজের অভিজ্ঞতা আছে বা যে ফিল্ডে করলে আপনার এডুকেশনের সাথে অ্যালাইন করে বা আপনার এক্সপেরিয়েন্সের সাথে অ্যালাইন করে, সেইটা মিল রেখেই আপনি কিন্তু সেই সব জায়গাগুলোতে অ্যাপ্লাই করলে আপনার চান্স বেশি হবে আর কি। হ্যাঁ, এই আর কি। আরেকটা হচ্ছে ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস, সেটা হচ্ছে কোলাবোরেশন করা। কোলাবোরেশন স্টুডেন্ট ক্যাটাগরি যে কোলাবোরেশন গুলো হয়, যেমন ধরেন আমাদের 4-5 জন, এটা খুবই ইজি। যেমন ধরেন সংগঠন চাইলে ক্লাস্টারিং করে ফেলতে পারে, না স্টার্টা স্ট্রাটিফাইড করতে পারে স্টুডেন্টকে, যে হ্যাঁ আমার পাবলিক হেলথে এতজন ম্যান পাওয়ার আছে, তারা হচ্ছে তাদেরকে আমি একটা গ্রুপ করে দিলাম। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন সাবজেক্ট বেসিসে এটা গ্রুপ করে তাদেরকে কিন্তু একই টিম করে করে কিন্তু তারা কাজ করতে পারে। আর রিসার্চ কিন্তু গ্রান্ট ছাড়াও যে কিছু 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 রিসার্চ করা যায়, যেমন ধরেন ন্যাশনাল লেভেলে বিভিন্ন ডেটা ডেটা আছে, কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে কিছু অনেক ডেটা আছে যেগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে ইয়ে করতে পারবেন, রিসার্চের কাজ করতে পারেন, যেটা কিনা আপনার পাবলিকেশন বা ফার্দার হায়ার স্টাডিতে অনেক আহ, ইয়ে হয় আর কি, মানে গুরুত্ব মানে কাজে দেয় আর কি। তারপরে দেখুন এই জন্য ইয়া কোলাবোরেশন এবং নেটওয়ার্কিংটা আমি একটু গুরুত্ব দিচ্ছি আর কি। এটা বোথ স্টুডেন্টের জন্য, আবার যারা প্রফেশনাল আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। দেন হচ্ছে আমরা কিভাবে একটা স্ট্রং প্রোটোকল লেখার যে কম্পোনেন্ট গুলা সেগুলা কি, সেগুলা নিয়ে একটু আলোচনা করেছিলাম। যেটা যেমন হচ্ছে সাকসেসফুল রিসার্চ অ্যাপ্লিকেশন রিকোয়ার্স এ ক্লিয়ার এবং ওয়েল অর্গানাইজড প্রপোজাল হতে হবে, এবং কনভিন্সিং রিসার্চ কোশ্চেন থাকবে, সলিড মেথোডোলজি থাকবে, রিয়েলিস্টিক বাজেট থাকতে হবে, এবং অ্যাচিভেবল টাইমলাইন থাকতে হবে আর কি। আহ, এই হাত আর দিয়ে কি। কেন হাত দিচ্ছিল? দেন হচ্ছে নেটওয়ার্কিং যেটা বললাম, ভাই তারপরে একটু হচ্ছে ইন্টারাপ্ট করি আমাকে ম্যানেজ। co-host করে দিলে। উফ, মেজবা ভাই জি, হ্যাঁ, আমাকে একটু কাইন্ডলি কো-হোস্ট করে দিবেন।
উঠবো শুভের মুখ দিয়ে বলো না, আমাকে একটু শুতে দাও, নাকি আমি ওই মেয়েকে একা শুভ? না, তাহলে গেলে আব্দুল্লাহর সাথে দাও, মার সাথে সব। আমাকে একটু ক্লোজ করে দেবেন। হ্যাঁ হয় বড় হয়েছে না? ও আচ্ছা, দাও তুমি ওখানে সব। কি আব্দুল্লাহ এখানে এসো, আমি আর মা করে করে দিয়েছি। ওকে, এই না, এটা আনমিউট ছিল। ওকে, শুরু করবো। জি প্লিজ প্লিজ। হ্যাঁ, আমরা খুবই শেষের দিকেই আছি। টেক হোম মেসেজ এটাই আসলে মানে পুরো প্রেজেন্টেশন থেকে যেটা সামারি আর কি, যে নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বোথ স্টুডেন্ট ক্যাটাগরি এবং প্রফেশনাল বোথ ক্যাটাগরিতে। স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে করে যখন হায়ার স্টাডিতে যাই তখন সেটার ক্ষেত্রে কিন্তু ফান্ড প্রাপ্তির ক্ষেত্রে আমার যদি পাবলিকেশন থাকে বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, এটা খুবই হেল্পফুল হয় আর কি। তো সেক্ষেত্রে যদি আমাদের যারা স্ব ফিল্ডের যারা যারা আছে তাদেরকে যদি একটা নেটওয়ার্কিং এ নিয়ে আসা যায়, তাহলে কিন্তু তাদের দিয়ে অনেক কাজ করানো যেতে পারে। ওই ওই সেই ফিল্ডে যারা আমাদের এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে তারা সুপারভাইজ করলো সেই স্টুডেন্টদেরকে, আলটিমেটলি পুরা আমাদের সবাইকে কিন্তু এইভাবে তাদের ক্যারিয়ারটাকে গড়ে তোলানো যায়, যেটা কিনা তাদের হায়ার স্টাডিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর কি। আর অবশ্যই পারসিস্টেন্ট হতে হবে, কারণ এই রিসার্চ অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই কম্পিটিটিভ এবং রিজেকশনটা খুবই ইম্পর্টেন্ট, বাট খুবই কমন। বাট যদি আমার কেন রিজেক্ট হলো এটা অ্যানালাইসিস করে নেক্সট ওই প্রোটোকলটা আমি যদি অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারি, ডেফিনেটলি আমার আবার চান্স থাকবে রিসার্চ গ্র্যান্ট প্রাপ্তির ক্ষেত্রে আর কি। এবং অবশ্যই আমার যারা রিসার্চ গ্রান্ট যদি আমি যখন আমি পেয়ে যাব, সেটার ফান্ডটা আমরা ওয়াইজলি এবং ট্রান্সপারেন্টলি আমি যেন ইয়া করতে পারি, ইউজ করতে পারি, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর কি। থ্যাংক ইউ, এটাই আজকের